পূর্ব বাংলার মানুষ তার অধিকার পাচ্ছে না। পূর্ব বাংলার মানুষ তার স্বপ্ন ব্যাহত হতে দেখছে এবং সেই পাকিস্তান খুব দ্রুততার সাথেই পশ্চিম পাকিস্তানের বিশেষভাবে পাঞ্জাবিদের যারা ধনিক শ্রেণী তাদের নিয়ন্ত্রিত একটি রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং পূর্ব বাংলার মানুষের অধিকার খর্ব করছে। পূর্ব বাংলার মানুষ নতুন করে সংগ্রাম শুরু করে। এখন একই মুসলিম কাঠামোর মধ্যে আবার জাতিবাদী সংগ্রাম শুরু করে। বাঙালি হিসেবে তার সংগ্রামের যে যাত্রা, সেই যাত্রায় পাকিস্তান রাষ্ট্রকে কিন্তু প্রতিদিন চ্যালেঞ্জ করতে হয়েছে। কিন্তু সেই সংগ্রামের দুটি ধারা পরিষ্কারভাবে সামনে এসছে। একটা হচ্ছে ভারতের নিয়ন্ত্রণ মুক্ত স্বাধীন বাংলাদেশের রাজনীতি, যদিও সেটা তখন অত্যন্ত সুপ্ত অবস্থায় কিন্তু ধীরে ধীরে বিকশিত হচ্ছিল। অন্যদিকে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার আন্দোলন, কিন্তু যেটা ভারতের নিয়ন্ত্রণের মধ্যে চলে গেছিল। আওয়ামী লীগ বলেন, ন্যাপ বলেন, সমস্ত ক্ষেত্রেই এই দুটি ধারা রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিরাজমান ছিল। কোনটা শক্তিশালী হয়েছে আপনারা বিচার করবেন। কিন্তু এই ব্যাপারে নিশ্চিত এটিএম ওয়ালি আশরাফ সাহেব, তিনি যার সাথে তখন রাজনৈতিকভাবে গভীরভাবে যুক্ত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার আরেকজন কৃতি রাজনীতিবিদ অলি আহাদ সাহেব, তারা দুজনই এই ধারার জায়গায় ছিলেন। স্বাধীনতার সংগ্রাম আমাদের করতে হবে, কিন্তু সেটা ভারতের নিয়ন্ত্রণে থাকলে চলবে না। এই যে বাংলাদেশে এই রাজনীতি সেটা শক্তিশালী হয়েছে কি হয়নি সেটা আরেকটা বিশ্লেষণের ব্যাপার। তার গত 53 বছর আমি এত আলোচনায় যাচ্ছি না, এখানে সময় অনেক হয়ে গেছে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আলোচনা করবেন। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে আমরা যখন একজন রাজনৈতিক ব্যক্তিকে স্মরণ করি, তখন আসলে তিনি যে রাজনীতির উত্তরাধিকার সৃষ্টি করছেন তার অনুভবে, অস্তিত্বে এবং তার চিন্তায়, তার কাজের মধ্য দিয়ে তার সাথে যোগাযোগ স্থাপন করাটা জরুরি। দল হিসেবে এক একজন হয়তো আমরা এক এক জায়গায় অবস্থান করি, কিন্তু জাতীয় প্রশ্নে কোন রাজনীতির আমরা ধারণ করব সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং সেই ক্ষেত্রে এটিএম ওয়ালি আশরাফ আমাদের মতো উত্তর প্রজন্মের মানুষ যারা তার সাথে ব্যক্তিগতভাবে হয়তো পরিচিত হননি, কিন্তু তাদের কাছে একটা যোগাযোগ অনুভব করি যখন আমরা দেখি যে এই দেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে নিজের পায়ে দাঁড় করিয়ে আত্মমর্যাদার দেশ কল্পনা আগেও মানুষ করেছেন এবং তারাই আমাদের সত্যিকার পূর্ব শুরু, যাদের চেতনা, যাদের ধারাকে আমরা এখন ধারণ করি। সো বাংলাদেশে এইটাই আমরা বলবো যে আমাদের দেশে ইতিহাসে এমন মানুষেরা ছিলেন যারা এমনকি ওই পুরো 50-60-এর দশকে স্বাধীনতার যে সংগ্রাম ধীরে ধীরে বিকশিত হচ্ছে, স্বায়ত্ত শাসন থেকে স্বাধীনতার সংগ্রাম, সেইখানে ভারতের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশকে তারা কল্পনা করেছিলেন। এবং সেই রাজনীতি আজকেও বাংলাদেশকে নতুনভাবে দিশা দিচ্ছে যে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা কোনো আকারে ছাড় দেব না। ফলে 1971 সালে যারা শহীদ হয়েছেন কিংবা যারা যুদ্ধে এইভাবে অংশ নিয়েছেন, কেউ দেশে থেকে কেউ বিদেশে থেকে, যেমন ওয়ালি আশরাফ সাহেব লন্ডনে থেকে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, সেই সংগ্রামের ধারা আজ পর্যন্ত বহমান আছে। 53 বছরে 71 সালের যে অঙ্গীকার ছিল সেটাও অর্জিত হয়নি। অনেক ক্ষেত্রে আমরা বিপরীত পথে হেঁটেছি। 71 সালের অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এই দেশের প্রতিটি নাগরিকের জন্য, সে যে ধর্মের হোক, সে যে জাতির হোক, নারী হোক, পুরুষ হোক, যে রাজনৈতিক বিশ্বাসের হোক কিংবা যে জীবন চর্চার হোক, রাষ্ট্র তাকে নাগরিক হিসাবে দেখবে। আপনি তার সাথে একমত হন আর দ্বিমত পোষণ করেন, সেটা আলাদা প্রশ্ন। রাষ্ট্র ওই প্রশ্নে কারোর সাথে বৈষম্য করবে না। আজকে 53 বছর ধরে আমাদের ছাত্র, শ্রমিক, তরুণরা, আমাদের নতুন প্রজন্ম বুকের রক্ত দিয়ে আবার বাংলাদেশের দিশা ঠিক করেছে। এই দেশ বৈষম্যহীন বাংলাদেশ হবে। আমরা এইখানে সিনিয়র নেতৃত্ব আছেন, দীর্ঘদিনের অভিজ্ঞ নেতৃত্ব আছেন, যারা এই দেশের সবচেয়ে বড় দলের নেতৃত্ব দিচ্ছেন। আজকে সকল জাতীয় নেতার কাছে, রাজনৈতিক নেতৃত্বের কাছে এটা চ্যালেঞ্জ যে আমাদের তরুণরা যে আশা, স্বপ্ন আত্মত্যাগ করে, জীবন উৎসর্গ করে আমাদের সামনে দাবি রাখছে, সেইটা আমরা কতটা ধারণ করতে পারবো, সেই বাংলাদেশ আমরা কতটা প্রতিষ্ঠা করতে পারবো।
বাংলাদেশের সামনে একটা নতুন মোড়, আমাদের ইতিহাসের যাত্রা একটা নতুন মোড় হাজির হয়েছে। সেই মোড় হচ্ছে এই যে বৈষম্যহীন বাংলাদেশের দাবি, সেই দাবিটা প্রতিষ্ঠা করা। যদি সেইটা আমরা করতে পারি, আমাদের দেশ গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে এমনভাবে ঐক্যবদ্ধ হবে যে কেউ, কোনো দেশ বাংলাদেশকে কোনো রকম রক্তচক্ষু দেখিয়ে লাভ হবে না। আমাদের সার্বভৌমত্ব থাকবে। এবং শুধু এই দেশ দক্ষিণ এশিয়ায় নয়, গ্লোবাল সাউথ, পুরো দক্ষিণ বিশ্বে একটা নেতৃস্থানীয় দেশ হিসেবে সামনে এগোতে পারবে ইনশাআল্লাহ। আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেই দূরদর্শিতা দেখাবেন, তাতেই হয়তো এটিএম ওয়ালি আশরাফ এবং তার মতো যে সমস্ত নেতৃত্ব বাংলাদেশকে ওই জায়গায় কল্পনা করেছিলেন, তাদের যৌবন থেকে মৃত্যু অবধি, তাদেরকে আমরা সত্যিকার সম্মান জানাতে পারব।